আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। রাতের ভোট অর্থাৎ প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এদিকে অপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক 2 এমপি সাবিনা আক্তার তুহিন এবং মোহাম্মদ ফয়সল বিপ্লবকে। দেখুন নাহিদ প্রেসের রিপোর্ট। 2017 থেকে 2022 দেশের নির্বাচনী ইতিহাসে আলোচিত ও সমালোচিত এক অধ্যায়ে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগের তীরে যিনি ছিলেন সবচেয়ে বেশি বিদ্ধ তিনি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা। সেই নুরুল হুদাই এবার দাঁড়ালেন কাঠগড়ায়। সিএমএম আদালতের শুনানিতে সাবেক সিইসির বিরুদ্ধে 11টি অভিযোগ তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোস্তাফিজুর রহমান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছিলেন 11তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটায় কোনো যে অভিযোগগুলো আসছিল কিনা, কোনো অভিযোগ এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। নিশিরাতের ভোট যে আলোচনার গণ্ডিতে ছিল তা এবার আদালতের কাঠগড়ায় গড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করল। এদিন সিএমএম আদালতে আওয়ামী লীগের সাবেক 2 এমপি সাবিনা আক্তার তুহিন ও এমপি ফয়সাল বিপ্লবকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে একাডেমি ভবন পরিদর্শন ও বিভিন্ন কোর্সে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন উপদেষ্টা। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়েও কথা বলেন উপদেষ্টা। নেক্সট ইলেকশনের জন্য যে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করা হয়েছে। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। লন্ডন বৈঠকের মাধ্যমে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, তফসিল ঘোষণার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, দলের কেউ এর সাথে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শরিক 2 দলের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। সমসাময়িক রাজনীতি, গণতন্ত্রের উত্তরণ সহ সার্বিক বিষয়ে সোমবার গণফোরামের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আর কোনো সংশয় নেই বলে মনে করেন তিনি। জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের ডেট, নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ
বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলো একটা শিডিউল দেওয়া হয়। সুতরাং সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না, একটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয়। সব নির্বাচনে কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদেরকে অতটুকু অপেক্ষা করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে বিএনপির অবস্থানও তুলে ধরেন আমির খসরু। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়। দলের কেউ যদি বিচার তার নিজের গতি বেছে নেবে, এখানে তো বিচার তো কারোর জন্য বিচার থাকবে, কারোর জন্য বিচার থাকবে না, সেটা তো আমার মনে হয় না। যারা আইনের শাসনে বিশ্বাস করে তারা সেটা কোনোদিনও বলবে না। সুতরাং আর যদি তাদেরকে পাওয়া যায় এরকম কিছু, নিশ্চয়ই যদি এরকম কিছু পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, নিশ্চয়ই নেবে। গণফোরামের পর সন্ধ্যায় এনডিএম এর সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের স্কাউটরা দেশের জন্য জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, যা বিশ্বে বিরল। ছাত্র জনতার অভ্যুত্থানে 4 জন স্কাউট সদস্যের জীবন উৎসর্গকে গৌরব এবং অহংকারের বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বে আর নেই। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। ছাত্রজীবনে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে স্কাউটসের মতো সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। সবাই মজা পায়। জায়গা ছিল তখন কলোনি হয়নি, 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে আমরা এটা হাততালি দিই তার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সিপিসি পলিট ব্যুরো সদস্য ও কংগ্রেসের ডেপুটি লি হংজং। চীনে সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে পিপলস গ্রেট হলে দ্বিপাক্ষিক বৈঠকে তারেক রহমানকে আমন্ত্রণ জানান লি হংঝং। বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির শীর্ষ নেতৃত্বের চীন সফরের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশা করেন সিপিসি পলিট ব্যুরো সদস্য। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে এর পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কানাডার হাই কমিশনার অজিত সিং এর বৈঠক শেষে এ কথা জানান তিনি। জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব বিষয়ে দলগুলো একমত হবে না সেসব বিষয়ে জামায়াত গণভোট চায়। বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে বৈঠকে আশ্বাস দেন কানাডিয়ান হাই কমিশনার। বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডায় লেখাপড়া ও কাজের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উড বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওইটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছে। এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব। 2018 সালের জাতীয় নির্বাচনে 100% ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে
দুর্নীতি দমন কমিশন। ভোট কারচুপির সাথে জড়িত এসব ব্যক্তিদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024 নির্বাচনে প্রভাব বিস্তারকারীদের দুদক খুঁজছে বলেও জানানো হয়। দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ইতিমধ্যেই বেশ কিছু কর্মকর্তার নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। একই সঙ্গে এই ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদও খুঁজছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সহায়তায় রাতের ভোট বাস্তবায়ন করা হয়। ইতিমধ্যেই 2018 সালের নির্বাচনে সিইসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। ইসলামী ব্যাংকের যে অর্থ আত্মসাতের প্রায় 1092 কোটি টাকা আত্মসাতের জন্য যে মামলা রুজু হয়েছিল, সেই মামলা তিনি একজন আসামি ছিলেন। সেই মামলা সংক্রান্তেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি এখন তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। টানা 39 দিন অবরুদ্ধ থাকার পর আজ থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। চালু হয়েছে সকল জরুরি সেবা। প্রায় 1.5 মাস পর নগর ভবনে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন পর জরুরি কাজ সম্পন্ন করতে পেরে খুশি সেবা প্রত্যাশীরা। তবে এদিন বন্ধ ছিল প্রকৌশল বিভাগ। অনেক কর্মকর্তা কর্মচারীকে নগর ভবন থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগও আছে ইশাকের সমর্থকদের বিরুদ্ধে। নজিবুর রহমানের রিপোর্ট। প্রায় 1.5 মাস তালাবদ্ধ নগর ভবনে ফিরেছে কর্মচাঞ্চল্য। ইশরাকের আন্দোলনে দীর্ঘদিন বন্ধ থাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে শুরু হয়েছে সেবা কার্যক্রম। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, রাজস্ব আদায় সহ সকল গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন নগরবাসী। এতে স্বস্তিতে সবাই। আমি যে কাজে এসেছিলাম, আমি কাজ করে স্বস্তি পাচ্ছি, তবে একটু খালি খালি। আমরা সবাই এতদিন খুব ভোগান্তি পেয়েছি, এখন আমরা খুবই খুশি। আমরা অনেক আশা নিয়ে এখানে আসছিলাম যে একটা স্বস্তি, হয়তো কিছু কাজ আমরা করতে পারবো, কিন্তু দেখলাম যে মোটামুটি আমি 4টা কাজ দিয়ে এখানে আসছি। দুঃখ হলেও সত্যজনক যে এই কথাটা আমরা কারো কোনো অফিসার এখানে পাইলাম না। তবে আন্দোলনকারীদের চাওয়ায় বন্ধ ছিল প্রকৌশল বিভাগ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করে ইশরাকপন্থীরা। পরে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা। অফিসে আসতে পারছেন না প্রশাসকও। এমন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। কিছু তো ব্যাঘাত হবেই, ব্যাহত হচ্ছে, কাজ হবেই, তো সেটা কিভাবে ওভারকাম করা যায়। আমরা যেমন গত 38 দিনে বিভিন্নভাবে ওভারকাম করেছি, অনুরূপভাবে এখনও আমরা যে গতকালকে খুললো, আজকে চলছে, হয়তো এটা কয়েকদিন বিকল্প পদ্ধতিতে আমাদের চালাতে হবে। একসময় সব কিছু স্বাভাবিক হয়ে যায়, টাইম উইলসে। আমি তো নিরাপত্তাহীনতা বলতে কিছু বুঝি না। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো থ্রেটের মধ্যে পড়ে যেয়ে থাকে, তার অ্যাক্টিভিটিস যদি অতীতে ওরকম হয়ে থাকে, সেটা লাইবিলিটিস তার অফিস নেবে না। ইশরাক হোসেনের আন্দোলনে সেবা ব্যাহতের পাশাপাশি রাজস্ব আদায়ও কমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এসব বিষয় দ্রুত কাটিয়ে ওঠার কথা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন আয়োজনে তোড়জোড় শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে গঠন করা হয়েছে 10 সদস্যের নির্বাচন কমিশন। এমন উদ্যোগকে কয়েকটি সংগঠন স্বাগত জানালেও প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদল সহ বামপন্থী সংগঠনগুলো। এতে ডাকসু নির্বাচন নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। তবে উপাচার্য বলছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রস্তুত প্রশাসন। আবার কলমবিরতি ও অবস্থান কর্মসূচি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি কিছু আলটিমেটামও দেওয়া হয়েছে। সকাল 9টা থেকে 3 ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি দেয় NBR সংস্কার ঐক্য পরিষদ। বলা হয়, জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল করা না হলে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলমবিরতি পালন করা হবে। এছাড়া নতুন কোনো বদলি আদেশ জারি হলে 25 ও 26শে জুন একই কর্মসূচি অব্যাহত থাকবে। 27শে জুনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে 28শে জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন চালানোর ঘোষণা দেওয়া হয়। তবে কাস্টমস ও ভ্যাট বিভাগের আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতাভুক্ত থাকবে।
সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 জন এবং ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জন চট্টগ্রাম বিভাগের, আরেকজন ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত 19 জন সহ এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 452 জন। এদিকে গত 24 ঘন্টায় এ বছরের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ঢাকার বাইরে। এবছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বলেও জানানো হয়। সরকারি চাকরি ও সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সকালে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 11টা থেকে 2 ঘন্টার কর্মবিরতি পালন শেষে এ ঘোষণা দেন তারা। এ সময় তারা সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ তৈরিতে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অধ্যাদেশটি পুনর্বিবেচনায় সরকার গঠিত কমিটির পক্ষ থেকে এখনো কোনো কিছু না জানানোর সমালোচনাও করেন অনেকেই। অধ্যাদেশ বাতিল না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। 25 মে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ জারির আগে 22 মে উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদনের পর 24 মে থেকে আন্দোলন করে যাচ্ছেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনা ফলপ্রসূ হলেও বাজেট ও বিকল্প আবাসন নিয়ে পরিষ্কার রোডম্যাপ না পাওয়ায় আপাতত ক্লাসেও ফিরছেন না, আবার হলও ছাড়ছেন না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের সাথে আলোচনা শেষে এ কথা বলেন তারা। আর বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ। তাদের সাথে যে বৈঠক, সেটা আমরা বলবো যে ফলপ্রসূ, কারণ আমাদের যে দাবিগুলো জানানো ছিল, একটা বিস্তারিত আলাপের কথা ছিল, সবকিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন, এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আমরা গত 28 মে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করি। এরপরে আমরা আর ক্লাসে ফিরিনি। পরবর্তীতে বিগত 21 জুনের নোটিশে আমাদেরকে আমাদের কলেজ প্রশাসন থেকে জানানো হয় যে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। আমরা সেই হল ছাড়ার নোটিশকে প্রত্যাখ্যান আগেও করেছি, এখনও করছি। আমরা হল ভ্যাকেন্ট করছি না। জাতীয়তাবাদী দল ছাড়া দেশের রাজনীতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রাজধানী শাহজাহানপুরে থানা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 17 বছর ধরে নির্যাতনের সাথে জড়িতরা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও পরামর্শ দেন আফরোজা আব্বাস। অতীতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, নির্যাতন সয়েছেন, তাদের মূল্যায়নের কথাও বলেন তিনি। আমরা হলো দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্রের জন্য অপরিহার্য। নুন ছাড়া তরকারি যেমন বেশা, যেমনি জাতীয়তাবাদী দল ছাড়াও প্রত্যেকটা মানে অন্যান্য দল এবং দেশ এবং গণতন্ত্র একদম মানে টেস্ট হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন, যাদের দ্বারা আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, ঘরে থাকতে পারিনি, বাসায় থাকতে পারিনি, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে রাস্তা হামলা দিয়ে আমাদের নিঃশেষ করে দিয়েছে, তারা যেন এখানে না আসতে পারে, তারা যেন আমাদের এই বাড়া ভাতে নুন দিতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাইলট স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, নির্ভীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অথচ অসংখ্য নেতাকর্মীদের কথা চিন্তা না করে দেশ ছেড়ে পালিয়ে যান দাম্ভিক শেখ হাসিনা। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইল ফলক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সিস টাস্ক ফোর্স সদস্যের কোস্টগার্ড সদর দফতর পরিদর্শন ও সাক্ষাতে তিনি একথা বলেন। জিয়াউল হক বলেন, অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এবং বাংলাদেশ কোস্টগার্ড
একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং দুদেশের অংশীদারিত্বকে শক্তিশালী করার কথা জানান। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল টাইম তথ্য আদান প্রদান, তো যৌথ প্রশিক্ষণ এবং কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও বাজারজাতকরণের মূল সমস্যা এ সম্পর্কিত সঠিক তথ্যের অভাব। এমনটি উঠে এসেছে বাংলাদেশের চামড়া সরবরাহ চেইন কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ শীর্ষক গবেষণা প্রতিবেদনে। চামড়া সংক্রান্ত গবেষণা ও বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারি উদ্যোগ বাড়ানোর সুপারিশও করা হয় ট্যানার্স অ্যাসোসিয়েশন ও সিপিডির এই প্রতিবেদনে। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি হিসেবে 2025 সালের কোরবানি ঈদে পশু কোরবানি দেয়া হয়েছে 91,36,000-এরও বেশি। সিপিডির সাথে যৌথভাবে ট্যানারি অ্যাসোসিয়েশন পরিচালিত গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই সংখ্যা সঠিক নয়। কি পরিমাণ কোরবানি আসলে হচ্ছে, যে তথ্য দেয়া হচ্ছে 91 লক্ষ, এই সমস্ত তথ্য আসলেই সঠিক নয়। এর থেকে অনেক কম পরিমাণ কোরবানি হচ্ছে। জাতীয় পর্যায়ে একটি তারা যাতে সেন্সাস বা শুমারি করেন, গবাদি পশুর এই শুমারিটি অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কোরবানির সময় চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিজ্ঞানসম্মত না হওয়ার কারণে নিম্নমানের গোখাদ্য ব্যবহার এবং সঠিক টিকার অভাবে চামড়া নষ্ট হয় বা মান কমে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, কারণ আজকে 5-7 যুগ যাবৎ আমরা কিন্তু সেই প্রচলিত উপায়ে কিন্তু আমরা চামড়া সংগ্রহ করছি। আমাদের কোনো কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা নেই, আমাদের কোনো আধুনিক স্লটার হাউসের ব্যবস্থা নেই। তাহলে দেখা যাবে যে এই যে লেস কাট, প্লে কাট সহ বিভিন্ন সমস্যা যে আমরা জর্জরিত, চামড়ার দাম পাচ্ছে না সঠিকভাবে, আমরা দিতে পারছি না, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকাংশে সমাধান হবে। কোরবানির পশুর সংখ্যা সংক্রান্ত সরকারি তথ্যে গরমিল রয়েছে, সেটি স্বীকারও করেন সেমিনারে উপস্থিত বাণিজ্য সচিব। ভবিষ্যতে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ অন্য পদ্ধতিতে করা হবে বলেও জানান তিনি। হ্যাঁ, পরিসংখ্যান সঠিক নাই, সেটা সত্য। প্রায় 1 কোটি বা কাছাকাছি সংখ্যক চামড়া সংগৃহীত হয় এই সময়। আগামী বছর সমপরিমাণ বা অধিক পরিমাণ আমরা প্রণোদনা দেব, লবণ দিব না। কারণ হলো লবণটাও বিক্রি করে দিল, চামড়াটাও বিক্রি করে দিল। তার চেয়ে উনি নিজে লবণ কিনে দিয়ে যদি নিয়ে আসেন, সেই চামড়াটায় যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাহলে সেটা মোর এফেক্টিভ হবে। কোরবানিকে সামনে রেখে ইউনিয়ন ভিত্তিক স্লটার হাউস স্থাপন, পেশাদার অপেশাদার কসাইদের প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশও করা হয় এই সেমিনারে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের জন্য সরকারের সার্বিক সহযোগিতা চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জেলায় জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি খেলার মান উন্নয়নে কাজ করতে যান তিনি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ আয়োজন চলছে বিসিবির। সেই উপলক্ষে সিলেটে তৃণমূল ক্রিকেটার, কোচ ও সংগঠকদের সঙ্গে মত বিনিময় করেন আমিনুল ইসলাম। এ সময় কার্নিভাল ম্যাচ উপভোগ করেন বিসিবির প্রধান। এর আগে খুলনা ও রাজশাহীতে বিশেষ আয়োজন করে বিসিবি। 24 জুন চট্টগ্রাম, 25 জুন ঢাকার ধানমন্ডিতে রিয়া গোপ উইমেন্স কমপ্লেক্স এবং 27 জুন মিরপুরে কেন্দ্রীয়ভাবে আয়োজন হবে টেস্টে বাংলাদেশের 25 বছর পূর্তি উৎসব। গভর্নমেন্ট সাপোর্ট আমরা কোথাও যেতে পারবো না। আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু আমরা কাজ করি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের নিচে। তো এই কথাগুলোর কারণ হচ্ছে আমরা সকলকে নিয়ে ডিসেন্ট্রালাইজেশনটা করতে চাই। ডিসেন্ট্রালাইজেশন মানে এই না যে শুধুমাত্র আমরা পৌঁছাবো এবং খেলাবো, সাথে সাথে আমরা যাতে ভালো ক্রিকেটার তৈরি করতে পারি সেই লক্ষ্যে কোচদেরও ট্রেনিং করাবো, আম্পায়ারদেরও ট্রেনিং করাবো। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েল, মার্কিন হামলাকে আগ্রাসন বলল পুতিন, পাল্টা হামলার ছক ইরানের। সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ডে, মব সৃষ্টি করা কাম্য নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা।
মবের বিরুদ্ধে শক্ত অবস্থান বিএনপির, আমির খসরু দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা। 18 নির্বাচনে কারচুপিতে জড়িতদের তথ্য চেয়েছে দুদক, খোঁজা হচ্ছে 14 ও 24-এর প্রভাবকারীদেরও। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।